হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে আধুনিক ইউরোপ জীবন মুখোপাধ্যায় বই থেকে নেপোলিয়ান বোনাপার্ট সম্পর্কে পড়াবো। এটা মূলত WBSLST 2025-এর জন্য। দেখো, নেপোলিয়ান বোনাপার্ট 1769 খ্রিস্টাব্দে 15ই আগস্ট, কত বললাম? 1769 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভূমধ্য সাগরের কোরসিকা দ্বীপে, এটি আমরা মনে রাখবো, ভূমধ্য সাগরের কোরসিকা দ্বীপে নেপোলিয়ান বোনাপার্ট জন্মগ্রহণ করেন। তাই নেপোলিয়ান বোনাপার্ট কবে জন্মগ্রহণ করেন? তোমরা বলবে 1769 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। কোথায়? ভূমধ্য সাগরের কোরসিকা দ্বীপে। দেখো, নেপোলিয়ান বোনাপার্টের পিতার নাম ছিল চার্লস বোনাপার্ট। চার্লস বোনাপার্ট। সে মাতার নাম ছিল লেটেজিয়া। লেটেজিয়া। দেখো, নেপোলিয়ান বোনাপার্টের পিতা চার্লস বোনাপার্টের মৃত্যুর পর নেপোলিয়ান বোনাপার্ট 1786 খ্রিস্টাব্দে 17 বছর বয়সে, কত বললাম? 1786 খ্রিস্টাব্দে 17 বছর বয়সে ফ্রান্সের গোলন্দাজ বাহিনীর লেফটেন্যান্ট পদে নিযুক্ত হন। নেপোলিয়ান প্রথমে কিসে নিযুক্ত হন? যে ফ্রান্সের যে গোলন্দাজ বাহিনী ছিল সেখানে সাব লেফটেন্যান্ট পদে নিযুক্ত হন। কত খ্রিস্টাব্দে? 1786 খ্রিস্টাব্দে। কত বছর বয়সে? 17 বছর বয়সে। দেখো, এরপর 1793 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বললাম? 1793 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কাছ থেকে তুলো বন্দর উদ্ধার করেন। এই তুলো বন্দরটা ছিল ভূমধ্য সাগরের অন্তর্গত। এটি ইংল্যান্ড 1768 খ্রিস্টাব্দে দখল করেন। আর এই তুলো বন্দরটা নেপোলিয়ান বোনাপার্ট 1793 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কাছ থেকে উদ্ধার করেন। এর ফলে তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদ দেওয়া হয়। কি বললাম? ব্রিগেডিয়ার জেনারেল পদ দেওয়া হয়। দেখো, এরপর 1795 খ্রিস্টাব্দে 5ই অক্টোবর, তারিখটা অবশ্যই মনে রাখবো। 1795 খ্রিস্টাব্দে 5ই অক্টোবর রাজতন্ত্রীর যে সমর্থক ছিল তারা কি করে? ফ্রান্সের যে জাতীয় সভা ছিল এই জাতীয় সভা কি করে? আক্রমণ করেন। নেপোলিয়ান বোনাপার্ট সৈন্য নিয়ে গিয়ে এই আক্রমণ থেকে কি করেন? ফ্রান্সের জাতীয় সভাকে রক্ষা করেন। এর ফলে তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে তাকে দেওয়া হয় মেজর জেনারেল পদ। দেখো, মেজর জেনারেল পদ। তাহলে প্রথমে নেপোলিয়ান বোনাপার্ট কোন পদে নিযুক্ত হয়েছিল? তোমরা বলবে সাব লেফটেন্যান্ট পদে। তিনি কবে ব্রিগেডিয়ার জেনারেল পদে উত্তীর্ণ লাভ করে? তোমরা বলবে 1793 খ্রিস্টাব্দে। কেন? ইংল্যান্ডের কাছ থেকে তুলো বন্দর উদ্ধার করে। এরপর নেপোলিয়ান বোনাপার্ট কবে মেজর জেনারেল পদ লাভ করে? তোমরা বলবে 1795 খ্রিস্টাব্দে। কেন তাকে এই পদ দেওয়া হয়? কেন? কারণ 1795 খ্রিস্টাব্দে 5ই অক্টোবর রাজতন্ত্রী সমর্থকরা কি করেন? ফ্রান্সের জাতীয় সভা আক্রমণ করে। এই আক্রমণ থেকে নেপোলিয়ান বোনাপার্ট কি করেন? ফ্রান্সের জাতীয় সভাকে রক্ষা করেন। এর ফলে তাকে দেওয়া হয় মেজর জেনারেল পদ। নেপোলিয়ান বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দে 9ই নভেম্বর, 1799 খ্রিস্টাব্দে 9ই নভেম্বর ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে 3 জন কনসাল নিয়ে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করে। দেখো,
এই নেপোলিয়ান 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর ডাইরেক্টরি শাসন ব্যবস্থার আগে ফ্রান্সে ছিল 5 জন ডাইরেক্টর নিয়ে, কয়জন বললাম? 5 জন ডাইরেক্টর নিয়ে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা। এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ফ্রান্সে কবে হয়? 1795 খ্রিস্টাব্দে। এই শাসন কাল ছিল 1795 থেকে 1799 খ্রিস্টাব্দে। তাহলে ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কবে হয়? 1795 খ্রিস্টাব্দে। শেষ হয় কবে? 1799 খ্রিস্টাব্দে। ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? নেপোলিয়ান বোনাপার্ট। দেখো, নেপোলিয়ান বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে 3 জন কনসাল, এটা মনে রাখবো আমরা, 3 জন কনসাল নিয়ে কি করেন? তিনি কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এই 3 জন কনসাল হলেন, নামগুলো অবশ্যই মনে রাখবো। প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট। দ্বিতীয় কনসাল ছিলেন অ্যাবেসিয়াস। তৃতীয় কনসাল ছিলেন রজার ডুকোস। দেখো, তাই 3 জন কনসাল কে ছিলেন? নেপোলিয়ান বোনাপার্ট, অ্যাবেসিয়াস, রজার ডুকোস। এই কনসুলেটের শাসন ব্যবস্থার সংবিধান রচনা করেন অ্যাবেসিয়াস। নামটা অবশ্যই মনে রাখবে যে কনসুলেট শাসন ব্যবস্থার সংবিধান কে রচনা করেন? তোমরা বলবে অ্যাবেসিয়াস। প্রথম কনসাল কে ছিলেন? নেপোলিয়ান বোনাপার্ট। এই নেপোলিয়ান বোনাপার্ট প্রথমে 10 বছরের জন্য কনসাল নিযুক্ত হয়। কত বছরে বললাম? 10 বছর। এরপর 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ান সারা জীবনের জন্য কনসাল নিযুক্ত হন। নেপোলিয়ান কবে সারা জীবনের জন্য কনসাল নিযুক্ত হয়? 1802 খ্রিস্টাব্দে। এরপর নেপোলিয়ান বোনাপার্ট 1804 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বললাম? 1804 খ্রিস্টাব্দে ভোট নেন এবং ভোটের মাধ্যমে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন। তাই নেপোলিয়ান বোনাপার্ট কবে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন? তোমরা বলবে 1804 খ্রিস্টাব্দে। তাহলে এখানে কি শিখলাম? কনসুলেট শাসন ব্যবস্থা কবে প্রবর্তন করা হয়? 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর। কোন শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে? ডাইরেক্টরি শাসন ব্যবস্থা। কয়জন ডাইরেক্টর নিয়ে শাসন ব্যবস্থা হয়েছিল? তোমরা বলবে 5 জন। ডাইরেক্টরি শাসন ব্যবস্থার সময়সীমা কত? তোমরা বলবে 1795 থেকে 1799। কতজন কনসাল নিয়ে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়? তোমরা বলবে 3 জন। 3 জন কনসাল কে কে ছিল? নেপোলিয়ান বোনাপার্ট, অ্যাবেসিয়াস, রজার ডুকোস। কনসুলেট শাসন ব্যবস্থার সংবিধান কে রচনা করেন? তোমরা বলবে অ্যাবেসিয়াস। নেপোলিয়ান বোনাপার্ট প্রথমে কত বছর কনসাল নিযুক্ত হয়? তোমরা বলবে 10 বছর। কত বললাম? 10 বছর। নেপোলিয়ান বোনাপার্ট কবে সারা জীবনের জন্য কনসাল নিযুক্ত হয়? তোমরা বলবে 1802 খ্রিস্টাব্দে। নেপোলিয়ান বোনাপার্ট কবে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন? তোমরা 1804 খ্রিস্টাব্দে। দেখো, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। দেখো, নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের ক্ষমতা দখল করে তিনি বিভিন্ন সংস্কার সাধন করেন। প্রথমে আমরা দেখব ফ্রান্সের প্রশাসনিক সংস্কার। তিনি সমগ্র ফ্রান্সকে 83টি প্রদেশে বিভক্ত করেন। বোঝা গেল? এই প্রদেশগুলিকে আবার 557টি ক্যান্টনে বা জেলায় বিভক্ত করেন। তাহলে কি বললাম? সমগ্র ফ্রান্সকে প্রথমে 83টি প্রদেশ বিভক্ত করেন। এই প্রদেশগুলিকে
আবার 547টি ক্যান্টনে বা জেলায় বিভক্ত করেন। প্রদেশের শাসনকর্তা নিয়োগ করেন প্রিফেক্ট। আমরা মনে রাখবো প্রদেশের শাসনকর্তা কি বলা হয়? প্রিফেক্ট। আর ক্যান্টনের শাসনকর্তাকে বলা হয় সাব প্রিফেক্ট। অবশ্যই আমরা মনে রাখবো। দেখো, নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সিংহাসনে বসার পর তিনি অর্থনৈতিক সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি ফ্রান্সের অর্থনীতি উন্নতি করার জন্য 1800 খ্রিস্টাব্দে, কথা বললাম 1800 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। নেপোলিয়ন বোনাপার্ট ব্যাংক অফ ফ্রান্স কয় প্রতিষ্ঠা করেন? 1800 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বললাম? 1800 খ্রিস্টাব্দে। এছাড়া ফ্রান্সের ব্যবসা বাণিজ্য উন্নত করার জন্য চেম্বার্স অফ কমার্স স্টক এক্সচেঞ্জ চালু করেন। তিনি পরোক্ষ কর বাতিল করে দিয়ে প্রচলিত করগুলা কি আদায়ের উপর কি করেন? তিনি জোর দেন। তাছাড়া তিনি অডিট প্রথাও চালু করেন। এছাড়া তিনি শিক্ষা সংস্কারের উপর কি জোর দেন? তার শিক্ষার মূল উদ্দেশ্য ছিল যে সম্রাট ও রাষ্ট্রের প্রতি অনুগত নাগরিক গড়ে তোলা। এই কারণে তিনি 1808 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। তাহলে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন কবে? 1808 খ্রিস্টাব্দে। তিনি 29টি লাইসি বা সামরিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটা আমরা অবশ্যই আমরা মনে রাখবো। এরপর আমরা নেপোলিয়ন বোনাপার্টের আইন সংস্কার এবং মহাদেশ অবরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। নেপোলিয়ন বোনাপার্ট যখন ফ্রান্সের সিংহাসনে বসেন তখন ফ্রান্সের প্রত্যেকটি প্রদেশে আলাদা আলাদাভাবে আইন প্রচলন ছিল এবং প্রত্যেকটা আইন একে অপরের বিরোধী ছিল। নেপোলিয়ন বোনাপার্ট সমগ্র ফ্রান্সে একই ধরনের আইনবিধি রচনা করার জন্য 1800 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বললাম? 1800 খ্রিস্টাব্দে 4 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। এই কমিটি 1800 থেকে 1804 খ্রিস্টাব্দে পর্যন্ত ফ্রান্সের যে আইন ছিল সেই আইনগুলিকে সংগ্রহ করেন এবং 1804 খ্রিস্টাব্দে কি করেন? রিপোর্ট প্রকাশ করেন। এই রিপোর্টের উপর ভিত্তি করে নেপোলিয়ন বোনাপার্ট সমগ্র ফ্রান্সে একই ধরনের আইনবিধি রচনা করেন। একে বলা হয় কোড নেপোলিয়ন। এই কোড নেপোলিয়নের ধারা ছিল 2287টি। কয়টি বললাম? 2287টি। এই কোড নেপোলিয়নের বিভাগ ছিল 3টি। দেখো, 1 নম্বর ছিল দেওয়ানি, মনে রাখবে। 2 নম্বর ছিল ফৌজদারি, 3 নম্বর ছিল বাণিজ্যিক। তাহলে কোড নেপোলিয়নের বিভাগগুলি কি কি? তোমরা বলবে দেওয়ানি, ফৌজদারি ও বাণিজ্যিক। এই কোড নেপোলিয়নের জন্য অনেক ঐতিহাসিক নেপোলিয়ন বোনাপার্টকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলেছেন। কি বললাম? যে দ্বিতীয় জাস্টিনিয়ান কাকে বলা হয়? তোমরা বলবে কি? নেপোলিয়ন বোনাপার্টকে। কেন বলা হয়? তার কোড নেপোলিয়নের জন্য বা আইন বিধি রচনা করার জন্য। এই কোড নেপোলিয়নকে ঐতিহাসিক লেপে ভর, অবশ্যই মনে রাখবে যে কোড নেপোলিয়নকে ফরাসি সমাজের বাইবেল বলেছে। কি বললাম? ফরাসি সমাজের বাইবেল বলেছে। তাহলে ফরাসি সমাজের বাইবেল কাকে বলা হয়? তোমরা বলবে কি? কোড নেপোলিয়নকে। কিন্তু তার সত্ত্বে এই কোড নেপোলিয়নের কিছু দুর্বলতা বা ত্রুটি থেকে গিয়েছে। দেখো কেন? কারণ এই কোড নেপোলিয়নকে রোমান আইনকে বেশি প্রাধান্য দেয়। এর ফলে প্রগতিশীল পথ বন্ধ হয়ে যায়। তাছাড়া এই কোড নেপোলিয়নে নারীকে পুরুষের সমান অধিকার দেওয়া হয়নি। কি বললাম? যে কোড নেপোলিয়নে কোন আইনকে বেশি প্রাধান্য দেওয়া হয়? তোমাদের রোমান আইনকে। এর ফলে কি হয়? যে ফ্রান্সের যে প্রগতিশীল পথ সেটা বন্ধ হয়ে যায়। এছাড়া নারীকে পুরুষের সমান অধিকার দেওয়া হয়নি। এর পরের ভিডিওতে আমরা নেপোলিয়ন বোনাপার্টের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এবং তার বৈদেশিক নীতি নিয়ে আলোচনা করব।